জি স্যার। কণ্ঠ কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, সব শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি খুব দ্রুত শুরু করে দিচ্ছি, যেহেতু আমাদের টাইমটা আসলে কম আর অলরেডি একবার হ্যাম্পার হয়েছে। আমি যে পর্যন্ত বলেছিলাম, আমি প্রথম থেকে তোমাদের যেগুলো বলেছিলাম, প্রথমে বলেছিলাম এনজিও এর অর্থ, সংজ্ঞা, ধারণা সম্বন্ধে তোমাদের বিশদ আলোচনা করেছিলাম। তারপরে এনজিওর কিছু সেক্টর সম্বন্ধে তোমাদের পিকচারে ডেমনস্ট্রেশন করেছিলাম। এরপর যেটা দেখিয়েছিলাম বিদ্যুতের নিয়ে এনজিওর পটভূমিটা দেখিয়েছিলাম। এনজিওর পটভূমির মধ্যে তোমরা দেখবা যে দুইটা আইন এনজিওর বিভিন্ন বিষয়কে ভ্যালিডিটি বা আইনি বৈধতা দিয়ে থাকে, সেই দুইটা আইন সম্বন্ধে তোমাদের বলেছিলাম। এবং লাস্ট অফ অল যে স্লাইডটা দেখিয়েছিলাম সেটা হলো যে এনজিওর নিয়ন্ত্রক বা এনজিও যে কন্ট্রোল করে থাকে যে সংস্থা, সেটা। স্ক্রিনে কি তোমরা দেখতে পাচ্ছ? স্ক্রিন কি রেকর্ডিং হচ্ছে? এটা কি চালু আছে? দেখো তো একটু কাইন্ডলি। হ্যাঁ জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা দেখিয়েছিলাম নিয়ন্ত্রক এনজিও গুলো আসলে বাংলাদেশে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরো। এটা 1990 সালে প্রতিষ্ঠিত একটা সংগঠন। এই সংগঠনটা গভর্নমেন্টের সংগঠন। এরা আসলে এনজিও কে রেজিস্ট্রেশন দিয়ে থাকে বা বিভিন্ন ধরনের এনজিও বিষয়ক কাজ করে থাকে, এনজিও কে কন্ট্রোল করার জন্য, রেগুলেশন করার জন্য। এখন আমরা স্ক্রিনে যেটা দেখব সেটা হলো বিষয়ভিত্তিক বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থা মানে কিন্তু এনজিও। তোমরা কখনো কনফিউজড হও না। আমি কয়েকটা টার্মিনোলজি তোমাদের বলছি। বেসরকারি সংস্থা, সমাজ কল্যাণ সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা, এনজিও বাংলায় যদি লেখে, বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সবই এক। বেসরকারি মানেই হলো, বেসরকারি সংস্থা মানেই হলো এনজিও কে মিন করে। বিভিন্নভাবে টার্মিনোলজি দিয়ে থাকতে পারে। আমি কোশ্চেন যখন দেখাবো তখন কোশ্চেনও তোমরা দেখতে পারবে। এটা লিখিত আকারে আমি দিয়েছি, এটার মধ্যে তখন দেখতে পারবা। এখানে তোমরা এনজিও গুলো যে কর্মপরিধি নিয়ে কাজ করে বা সাবজেক্ট ফিল্ড যেগুলো, সে আসলে যে ফিল্ডগুলো বা সাবজেক্ট ম্যাটার নিয়ে কাজ করে, সেই ফিল্ডগুলো তোমাদের দেখাবো। ফার্স্ট অফ অল এনজিওর গুরুত্বপূর্ণ একটা ফিল্ড বা কর্মপরিধি বা যে এরিয়া নিয়ে কাজ করে, সেটা লক্ষ্য দল বলতে এনজিও তো তোমাদের বলেছে যে কোনো একটা নির্দিষ্ট টার্গেট গ্রুপ নিয়ে কাজ করে, তাদেরকে সংগঠিত করা এবং তাদের মানব সম্পদ উন্নয়ন। যেমন মনে করো যদি একটা এনজিও শিশুদের টার্গেট করে কাজ করে থাকে, তাহলে সেই সংগঠন সেই এনজিও এর মূল কাজ হবে শিশুদেরকে বা যারা বঞ্চিত শিশু বা তাদের যে টার্গেট গ্রুপ যেই ধরনের শিশুকে তারা সংগঠিত করবে এবং তাদেরকে মানব সম্পদ উন্নয়নের জন্য যা যা করার তা করবে। এমন একটা সংগঠন সেভ দ্য চিলড্রেন বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ কাজ করতেছে, বিভিন্ন এনজিওর সাথে কোলাবোরেশন করে। সেভ দ্য চিলড্রেন একটা এনজিও এরকম অনেক এক্সাম্পল আছে। শিশু কল্যাণ, তারপরে এগুলো সাবজেক্ট ম্যাটার, কর্মপরিধি, যুব কল্যাণ এবং যুব উন্নয়ন, নারী কল্যাণ ও ক্ষমতায়ন। জি জি, এই এনজিওটা যে বিষয় নিয়ে স্টার্ট হবে ওই বিষয়টা ভিত্তিকে ওদের কাজ সীমাবদ্ধ থাকবে না, একটা ম্যাক্সিমাম এনজিও গুলো নির্দিষ্ট একটা স্পেসিফিক ফিল্ড নিয়ে কাজ করে। আবার অনেক এনজিও আছে বড় বড় যে এনজিও গুলো, সেগুলো আসলে একটা সেক্টর নিয়ে কাজ করে না, তারা আসলে একাধিক সেক্টর নিয়ে কাজ করে আসলে। এরকম যেমন মনে করো ব্র্যাক যদি আমি ধরি, বা গ্রামীণ ব্যাংক, তারা এই যে চারটা স্লাইড দেখতেছো, চারটা পয়েন্ট দেখতেছো, চারটা নিয়ে কাজ করে। আবার আমার ম্যাক্সিমাম ছোট ছোট এনজিও গুলো যেগুলো আছে, সেগুলো সাধারণত নির্দিষ্ট একটা স্পেসিফিক ফিল্ড নিয়ে কাজ করে, লোকাল এনজিও গুলা। বাট ইন্টারন্যাশনাল বা বড় বড় যে এনজিও গুলো আছে, সেগুলো আসলে অনেক বেশি ফিল্ড নিয়ে কাজ করে, 8টা 9টা 10টা এরকম। আচ্ছা, তারপর আমি যাচ্ছি 5 নম্বর পয়েন্টে, প্রবীণ কল্যাণ বা প্রবীণদের উন্নয়নের জন্য। তোমরা জানো বিধুরা তাদের শেষ সময় অনেক বেশি ভার্নারেবল হয়ে যায়, তাদের আসলে ছেলেমেয়েরা বর্তমান সময় বিভিন্ন কারণে, মডার্নাইজেশনের কারণে দেখে না। সো প্রবীণদের উন্নয়নের জন্য এনজিও গুলো বর্তমান সময় সামনের দিকে এগিয়ে আসছে এবং তারা প্রচুর পরিমাণে কাজ করে যাচ্ছে এনজিও গুলো প্রবীণদের উন্নয়নের জন্য, প্রবীণদের স্বাস্থ্য উন্নতির জন্য, প্রবীণদের রিহ্যাবিলিটেশনের জন্য, পুনর্বাসনের জন্য। শিক্ষা, ম্যাক্সিমাম এনজিও গুলো শিক্ষাকে খুব গুরুত্ব দেয়। শিক্ষা আসলে এনজিওর একটা অন্যতম সাইট থাকে, শিক্ষা প্রশিক্ষণ বা এই ব্যাপারগুলো। স্বাস্থ্য পুষ্টি, বিভিন্ন ধরনের অনেক এনজিও আছে, মেরিস্টপ ক্লিনিক, বারডেম, যেটা ডায়াবেটিস অ্যাসোসিয়েশন, এই সমস্ত সংস্থাগুলো, এগুলো কিন্তু এনজিও। এই সমস্ত সংস্থাগুলো সাধারণত স্বাস্থ্য বা পুষ্টি বিষয়ক কাজ করে থাকে। পরিবার পরিকল্পনা এনজিও সেক্টরে আসলে প্রথম দিকের এনজিও গুলো আসলে এই কাজগুলো করেছিল। বর্তমান সময়ে পরিবার পরিকল্পনা যে কাজগুলো আসলে গভর্নমেন্ট লেভেল থেকেও করা হয়, কিন্তু পরিবার পরিকল্পনার মূল কাজগুলো কিন্তু আমরা দেখেছি এনজিওর মাধ্যমে শুরু হয়েছে। তারপরে স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন, হাইজিন অ্যান্ড পার্সোনাল স্যানিটেশন যে ব্যাপারটা, সেটা আসলে এনজিওর মাধ্যমে শুরু হয় বা এনজিও এগুলো করে থাকে। অনেক এনজিও স্পেসিফিকলি একেবারে স্বাস্থ্য বা স্যানিটেশন নিয়ে কাজ করে থাকে। তারপর তোমরা দেখবা গ্রাম ও শহর উন্নয়ন, এটা তো তোমার অলরেডি পড়ানো হয়েছে টপিক্সের উপর। কৃষি উন্নয়ন,
পরিবেশ উন্নয়ন, ত্রাণ কার্যক্রম। অনেক এনজিও আছে শুধুমাত্র গরিব দুঃখীদের ত্রাণ দিয়েই ছবি তুলেই দায় সারা কাজ করে, এরকম অনেক এনজিও আছে যারা শুধু ত্রাণ দেয় বা কিছু চাল গম এগুলো বিতরণ করে, এরকম অনেক বহুত এনজিও আছে। পুনর্বাসন কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি, যেমন ব্র্যাক বলো বা গ্রামীণ ব্যাংক প্রচুর পরিমাণ মানুষকে কর্মসংস্থানে জব সেক্টর ক্রিয়েট করে। এনজিও অনেক সময় অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো করে থাকে, সামাজিক বনায়ন, দুর্যোগ মোকাবেলার জন্য আমরা যেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি বা যে এনজিওকে আমরা অনেক বেশি ফোকাস করে থাকি সে হলো রেড ক্রিসেন্ট সোসাইটি বা রেড ক্রিসেন্ট। এরা খুব বেশি এই এনজিও দুর্যোগ মোকাবেলার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বড় বড় কর্মগুলো করে থাকে। গবেষণা এবং প্রকাশনার জন্য অনেক অনেক এনজিও রয়েছে যারা বিভিন্ন ধরনের বড় বড় গবেষণা কন্ডাক্ট করে থাকে এবং গভর্নমেন্টকে সে সমস্ত গবেষণার ফল দিয়ে সাহায্য করে থাকে। সমাজ সংস্কার এনজিওর পল্লী উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ দিক, যেহেতু পল্লীর মানুষগুলো অনেক সময় কি হয়ে থাকে, তারা বিভিন্ন ধরনের কুসংস্কার কুপ্রথার বেড়াজালে আবদ্ধ থাকে, তার জন্য এনজিও গুলো বিভিন্ন সময় গ্রাম্য এলাকায় কুসংস্কার মুক্তর জন্য অ্যাওয়ারনেস বিল্ড আপ বা মোটিভেশন করার জন্য সমাজ সংস্কার কার্যক্রম করে থাকে। মানবাধিকার ও আইনি সাহায্য, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি বা এই সমস্ত আরো বড় বড় যে সমস্ত আইনি সাহায্য দিয়ে থাকে যে সমস্ত সংস্থাগুলো, সেগুলো কিন্তু সব এনজিও, সেগুলো কিন্তু গভর্নমেন্টের কোনো ই না। সো অনেক বড় বড় এনজিও যারা আইনি সাহায্য দিয়ে থাকে বা আইনের বিরুদ্ধে, সেরকম একটা এক্সাম্পল আমি দিলাম বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। এরকম আরো অনেক ধরনের ব্লাস্ট আছে, তারপর বিভিন্ন ধরনের বিডব্লিউসি আছে, এগুলো এনজিও গুলো আইনি সাহায্য দিয়ে থাকে। তোমরা এখন দেখবা বেসরকারি সমাজ কল্যাণ সংস্থা এনজিওর ভূমিকা। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ স্টুডেন্ট? সিয়ার? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখন তোমাদের এনজিওটা আমি স্লাইডে যদিও ফর্মালি দিয়েছি, এখানে বেসরকারি সমাজ কল্যাণ সংস্থা এনজিওর ভূমিকাটা এভাবে, বাট আমি চাচ্ছি তোমাদের ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরার জন্য বা ডিটেলস যে পয়েন্টগুলো আছে এখানে। আমি এই কোশ্চেনটা তোমরা দেখো, এখানে উপরের দিকে 1 2 3 4 5 5টা কোশ্চেন আছে বিগত সালের, 15 সাল 16 সাল 17 সাল 18 সাল কোশ্চেনগুলো হয়েছে। এখানে তোমার ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ এনজিওর কর্মকাণ্ডের সাথে পল্লী উন্নয়নের সম্পর্ক আলোচনা করো। একই অ্যান্সার, যে এনজিওর ভূমিকা, এনজিওর রোল অফ এনজিও, একই অ্যান্সার হবে। সেকেন্ড কোশ্চেনটা দেখো পল্লী উন্নয়ন এনজিওর ভূমিকা, সে একই অ্যান্সার হবে। আর্থসামাজিক উন্নয়ন এনজিওর মূল্যায়ন করো, সে একই অ্যান্সার হবে যে এনজিওর ভূমিকাটা। উপরের যে মেইন হেডিংসটা দেখতেছো এখানে হয়তো বা এই দেখো মেইন হেডিংস, বেসরকারি সমাজ কল্যাণ সংস্থা বা এনজিওর ভূমিকা। এই 5টা কোশ্চেন যেটা এখানে আমি দিয়েছি, বা দারিদ্র্য বিমোচনে বেসরকারি সংস্থার ভূমিকা মূল্যায়ন করো, সে 5টা কোশ্চেনের অ্যান্সারটাই এই হেডিংসটা, বেসরকারি সমাজ কল্যাণ সংস্থার বা এনজিওর ভূমিকা। তো কোশ্চেন যেভাবেই হোক 5টা কোশ্চেনের যেটাই আসুক তোমাদের বেলায়, সেই হয়তো বা ইনশাল্লাহ আসবে তোমাদের সময় এই কোশ্চেনটা। সো তোমরা এই উপরের হেডিংস এর আলোকে কোশ্চেনটা লিখে ফেলবা। সো আমি এখানে অ্যান্সারটা দিয়েছি, অ্যান্সারটা আমি 2 জায়গায় দিয়েছি। আমার একটা পার্সোনাল নোট আছে এনজিওর উপর, সেটাও তোমাদের সাথে শেয়ার করব বা স্ক্রিনে দেখাবো, বা পরে হয়তো বা তোমরা চাইলে আমি ম্যাটেরিয়ালসটাও দিয়ে দিব, অ্যাজ ওয়েল অ্যাজ আমি স্লাইডেও ফর্মালি নিয়ে এসেছি। স্লাইডে তো সব আনা যায় না, পুরো নোট আনা যায় না, স্লাইডে আমি মূল বুলেট পয়েন্টগুলো নিয়ে এসেছি। এবং আমার যে নোটটা আছে বা নোট তৈরি করা আছে নেট গেটে, আমি একটা নোট তৈরি করেছি, সেটাও তোমাদের শেয়ার করব তোমাদের সাথে। 2টা জিনিস দেখাবো, দ্যাটস ওয়াই আমি বলেছিলাম 2টা স্লাইড আমার কাছে আজকে প্রেজেন্ট করার জন্য। সো এখানে তোমরা দেখছো তো এই যে কোশ্চেনটা বারবার আসে বা এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়েছি। উত্তর ভূমিকাতে ফার্স্ট অফ অল তোমরা একটা ভূমিকা প্রত্যেক কোশ্চেনে লেখো। ভূমিকাতে লিখবো সমগ্র বিশ্বে বা মানব সভ্যতার ইতিহাসে বেসরকারি সংস্থার গুরুত্ব ভূমিকা অপরিসীম বা অপরিমেয়। কারণ মানব সভ্যতার ইতিহাসে প্রথমে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ খুব কমই আসে, প্রথমে কিছু প্রাইভেট সংগঠন বা ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরনের বড় বড় মনীষীরা কাজ করে থাকে। যদি আমরা তাকাই ভারতের কুষ্ঠরোগীদের তাকে, তাহলে আমরা দেখবো যে মাদার তেরেসা সহ বড় বড় যারা মনীষী তারাই কিন্তু এগিয়ে এসেছিল, বা দানবীর মহসিন সহ যারা এই সমস্ত বড় বড় কাজ করেছিল, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারা কিন্তু আসলে গভর্নমেন্ট সাপোর্টে প্রথমেই কাজ করেনি, তারা তাদের প্রাইভেট সাপোর্টেই কাজ করেছে এবং তারা এনজিও কেন্দ্রিক কাজগুলো করেছে। এবং সমাজ কল্যাণের ইতিহাসে যদি আমরা দেখি, সেখানেও তোমরা দেখতে পারবা যে সমাজ কল্যাণ ইতিহাসের ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, যে কস চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি ব্রিটেনে যেটা হয়েছে, সেটা আসলে এনজিওর মতোই ইনিশিয়েটিভ শুরু করেছিল। পরের স্লাইডে আমি চলে যাচ্ছি। সো এনজিওর ভূমিকাটা এরকম ভাবে দিবা যে এনজিওর গুরুত্ব, আসলে এনজিও যে গুরুত্বপূর্ণ, এনজিওর যে অনেক বেশি ইফেক্টিভনেস আছে বা এনজিও যে আসলেই ভালো, এই ব্যাপারটা তোমরা হাইলাইট করার চেষ্টা করবা। পরের স্লাইডে আমি যাচ্ছি। স্যার জি জি
স্যার ওই 5টা প্রশ্ন যদি একই হয়ে থাকে, যেমন 5টা প্রশ্নের অ্যান্সার এক, তাহলে ওই 5টা প্রশ্ন পর পর প্রতিটা বছর আসছে, আই মিন 2015 থেকে হ্যাঁ, 19 সাল এটা পর্যন্ত। আসলে খুব গুরুত্বপূর্ণ। আসলে কোশ্চেনটা এত বারবার আসার মানে কি, এই কোশ্চেনটা আসলে গুরুত্বপূর্ণ। তোমাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করি। আমাদের সময় আমরা কলেজ লেভেলে ইকোনমিক্স আমার সাবজেক্ট ছিল, ইকোনমিক্স সাবজেক্টে একটা ফেশারের তত্ত্ব আছে, মেবি তোমরা হয়তো বা দেখো। ওই তত্ত্বটা আমাদের প্রতি 1 বছর পর পর একেবারে 2000 সাল থেকে শুরু করে আমরা 12 সাল পর্যন্ত টানা এসেছে। মানে 2000 সাল, 2002 সাল, 4 সাল, 6 সাল, 8 সাল, 10 সাল এবং 12 সালে আমরা তো পরীক্ষা দেবো, 12 সালে ওটা আসবে 100% শিওর ছিল, বুঝেছো? সো আমার অনেক ফ্রেন্ডে দেখেছি বা পরীক্ষার হলে দেখেছি যে খাতা দেয় তো 15-20 মিনিট আগে খাতাটা দিয়ে দেয়। ঠিক আছে, তোমরা এটা করো না, জাস্ট শেয়ার করতেছি। খাতাটা পেয়েই তারা ওই ফেসারের তত্ত্ব লেখা শুরু করে দিয়েছে, কারণ তারা কনফার্ম ছিল কোশ্চেনটা আসবে। ঠিক আছে, তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং সেটা এসেছিল হুবহু ওইভাবেই, মানে কোনোবার মিস হয়নি। সো ইট ডাজন্ট মিন যে প্রতিবার আসবে, মিস হতেই পারে, বাট গুরুত্বপূর্ণ। ঠিক আছে কোশ্চেনটা। আচ্ছা, এর পরের স্লাইডে আমি চলে যাচ্ছি। সরকারি নীতি ও যেই ভূমিকাগুলা, সেগুলো পয়েন্ট বেস আলোচনা। আসলে এনজিও গুলা যে সমস্ত ভূমিকা পালন করে বা রোল প্লে করে থাকে, কোশ্চেনটা বিভিন্ন ভাবে আসতে পারে। তাদের ভূমিকা, তাদের অবদান, তাদের মূল্যায়ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসতে পারে। সো যেটাই হোক, এনজিও কথাটা যদি দেখো বা আর্থ সামাজিক উন্নয়নে সমাজ কল্যাণ সংস্থার ভূমিকা বা বেসরকারি সংস্থার ভূমিকা, ওই পয়েন্টগুলো একই থাকবে। সো ফার্স্ট অফ অল 1 নম্বর, সরকারি নীতি ও কর্মসূচি বাস্তবায়ন। এনজিও গুলো আসলে সরকারি যে সমস্ত নীতি বা নির্ধারণ হয়ে থাকে, যেমন মনে করো একটা নীতির কথা বলি, বাংলাদেশ নারী উন্নয়ন যে নীতিটা আছে বা উইমেন ডেভেলপমেন্ট যে নীতিটা আছে, এই নীতির ভিতরে নারী উন্নয়নের বিভিন্ন ধরনের কর্মসূচির কথা বলা হয়েছে। এনজিও গুলো কি করে থাকে, যে সমস্ত নারী উন্নয়নের নীতিগুলো তারা হাতে নেয় এবং তারা সেই নীতিকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই সমস্ত বিষয়ে কাজ করে থাকে। সো এনজিও যেভাবে কাজ করুক, সে আসলে গভর্নমেন্টের নীতি এবং গভর্নমেন্টের কনস্টিটিউশন বা সংবিধানের বাইরে দিয়ে কাজ করে না, এগুলো মেনেই কাজ করে থাকে। সেকেন্ড যেটা পয়েন্টটা, স্থানীয় সমস্যার সমাধান। এনজিও গুলো সবসময় চায় বিভিন্ন ধরনের লোকাল যে সমস্যাগুলো আছে, যে সো এনজিও গুলো আসলে টার্গেট গ্রুপ নিয়ে কাজ করে থাকে। অনেক এনজিও আছে যে মনে করো কোস্টাল এরিয়া নিয়ে কাজ করে থাকে, সেই সমস্ত এনজিও গুলো আমি দেখেছি এরকম কাজ করেছে অনেকগুলো এনজিওতে। তারা বিভিন্ন ধরনের কোস্টাল এরিয়া, বরিশাল, বাগেরহাট, ভোলা, এই সমস্ত এরিয়াতে কাজ করে থাকে। তো তারা ওই স্থানীয় প্রবলেমগুলো আসলে সলভ করার চেষ্টা করে থাকে। এনজিও টার্গেট গ্রুপটা আসলে স্পেসিফিক। আবার অনেক এনজিও আছে যেগুলো ন্যাশনাল এনজিও, সেটা সারা বাংলাদেশ নিয়ে কাজ করে থাকে। আবার ইন্টারন্যাশনাল এনজিও গুলো সারা বিশ্বর বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে। থার্ড পয়েন্টটা দেখবা তোমরা, মূল্যবোধ ভিত্তিতে কর্মসূচি গ্রহণ। এনজিও গুলো আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করার জন্য সর্বোত্তক চেষ্টা করে থাকে। সো এনজিও কর্মসূচি যেগুলো নেওয়া হয়, সেগুলো সম্পূর্ণ ধরনের ওই সোসাইটির, যেমন বাংলাদেশে যদি কোনো এনজিও কর্মসূচি নেওয়া হয়, অবশ্যই বাংলাদেশে যে সমস্ত মূল্যবোধ আমরা ধারণ করি বা ধর্মীয় মূল্যবোধ ধারণ করি, তার মধ্যে থেকে কর্মসূচি নিতে হবে। তাছাড়া কিন্তু এনজিও কর্মসূচি চলবে না। অনেক এনজিও কিন্তু খ্রিস্টান কর্মসূচি নেওয়ার কারণে বা হিন্দু ভিত্তিক কর্মসূচি নেওয়ার কারণে বাংলাদেশ থেকে উইপ আউট হয়ে গেছে, কারণ বাংলাদেশের কমিউনিটি কিন্তু মুসলিম ধর্মের দিকে বেশি, 88% মুসলিম। সো যে কর্মসূচি নেওয়া হোক, অবশ্যই বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক যে সমস্ত মূল্যবোধ তার ভিত্তি থেকে নেওয়া হয়। সো এটা একটা এনজিওর অন্যতম অবদান। কৃষি উন্নয়ন এবং শিল্প উন্নয়ন, তোমরা এই দুইটা জিনিস অলরেডি দেখেছো যে গ্রামীণ উন্নয়ন বা পল্লী উন্নয়ন, এই দুটো আসলে কৃষি বা শিল্প উন্নয়ন ছাড়া সম্ভব নয়। শিল্প উন্নয়নটা আসলে পরিপূরক এখানে। গ্রামীণ উন্নয়নের মূল কথাই কৃষি উন্নয়ন। কৃষি উন্নয়নের জন্য আবার শিল্প উন্নয়নটা দরকার। সো এই শিল্প উন্নয়ন বা কৃষি উন্নয়ন বা এ বিষয়ে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ, বিভিন্ন ধরনের কর্মসূচি, যেমন মনে করো কোঅপারেটিভ ফার্মিং, সমবায় কৃষি, এটা কিন্তু এনজিও কনসেপ্ট, এনজিও থেকে আসছে, প্রাইভেটলি এই কনসেপ্টটা ইনিশিয়েটিভ হয়েছে। তারপরে মনে করো দারিদ্র বিমোচন, আমরা দেখেছি বর্তমান সময়ে ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিক্ষা, অক্সফার্ম, কেয়ার বাংলাদেশ, তারপরে মনে করো অ্যাকশন এইড বিডি, তারপর অক্সফার্ম, ভিট বাংলাদেশ, ব্লাস্ট, বিডব্লিউএসসি, লিডিং পর্যায়ে যে সমস্ত বাংলাদেশ এনজিও গুলো রয়েছে, সবগুলোই দারিদ্র বিমোচনের সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে দারিদ্র বিমোচন এই সেক্টরটা, আর শিক্ষা প্রশিক্ষণ এই সেক্টরটা এনজিও সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। অনেক সময় দারিদ্র বিমোচনের কোশ্চেনটা মনে লাস্ট সালে এসেছিল অলরেডি, দারিদ্র বিমোচন এনজিওর ভূমিকা পালন করে। লেখো শিক্ষা প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন, এনজিওর এটা একটা সাইট। আমি আমার মাস্টার্স লেভেলে, জি এগুলাই দিব? দারিদ্র বিমোচন আসলেও কি এগুলাই দিব, নাকি তখন শুধুমাত্র দারিদ্র বিমোচন আসে দরিদ্রতা? না, দারিদ্র এই যে উপরের যে পয়েন্টগুলো এগুলো যদি রিমুভ হয়ে যায়, দারিদ্র বিমোচন হয়ে যাবে। সেই সময় তুমি দারিদ্র বিমোচন পয়েন্ট আর লিখবা না, বাদ বাকি সব পয়েন্টগুলো লিখবা। ঠিক আছে, যদি দারিদ্র বিমোচনে আসে, এখান ও থেকে আচ্ছা। যে কোনো একটা পয়েন্ট উঠিয়ে দিয়ে বলতে পারে যে কৃষি উন্নয়নে এনজিওর ভূমিকা আলোচনা করো। সো তখন তুমি কৃষি উন্নয়নটা বাদ দিয়ে বাদ বাকি সব পয়েন্টগুলো লিখবা, তাইলেই হবে।
কারণ অন্য অন্য যে ব্যাপারগুলো এখানে রয়েছে সেগুলো যদি এনশিওর হয়, কৃষি উন্নয়ন অটোমেটিক এনশিওর হবে। ঠিক আছে, এরকম আর কি। অথবা এমনও হতে পারে যে গ্রামীণ শিক্ষা বা প্রশিক্ষণে এনজিওর ভূমিকা আলোচনা করো, তখন এই অন্য অন্য পয়েন্টগুলো দেবা, শিক্ষা প্রশিক্ষণটা সব জায়গায় যুক্ত করে দিবা, প্রত্যেকটা পয়েন্টের সাথে রিলেট করবা। সো জি স্যার, বুঝতে পারছি। 7 নম্বর পয়েন্টটা শিক্ষা প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন। বর্তমান সময়ে যে আমরা লিডিং পর্যায়ের বাংলাদেশের এনজিও গুলো ধরি, আবার আমি নামগুলো বলছি। ব্র্যাক সবচেয়ে বড় এনজিও বাংলাদেশে, গ্রামীণ ব্যাংক, প্রশিক্ষা, স্বনির্ভর বাংলাদেশ, উইমেন ফর উইমেন, বাংলাদেশ উইমেন হেলথ কোয়ালিশন, মেরি স্টপস বিডি, এই সমস্ত এনজিও গুলো যে রয়েছে, অক্সফাম কেয়ার বাংলাদেশ, অ্যাকশন এইড, এছাড়াও বিভিন্ন ধরনের বিদেশি সংস্থাগুলো রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক, তারপর আইএমএফ, তারপর আইএলও, এই সমস্ত সংস্থাগুলো সবাই আসলে শিক্ষা প্রশিক্ষণ বা মানব সম্পদ উন্নয়নের জন্য খুব অগ্রগণী ভূমিকা পালন করে। এই সেক্টরটা আসলে সবাই হাইলাইটস করতে চায়। এই সেক্টরটা কিভাবে আরো বেশি এগিয়ে নেওয়া যায় বা শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি এগিয়ে নিয়ে যায়, সেটা নিয়ে তারা কাজ করে থাকে। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স। সেটা হলো তোমার, অনেকেই ওয়েট করতেছে না। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, শিক্ষা প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন নিয়ে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছিলাম। আমার মাস্টার্স লেভেলে ঢাকা আহসান মিশন ধানমন্ডিতে, এটা 32 নম্বরের পেছনে একটা এনজিও, সেখানে আমার পরে। সো আমার সেক্টর ছিল নন ফর্মাল এডুকেশন, এবং সেখানে আমি অনেক দীর্ঘদিন আমার কাজ করার সুযোগ হয়েছিল। তো এনজিও গুলো আসলে যে রিয়েলি কাজ করে দারিদ্র পীড়িত বাচ্চাদের নিয়ে, বা যারা ড্রপ আউট চিলড্রেন, বা যারা গরিব, যারা আসলে ফর্মাল এডুকেশন নিতে পারে না, তাদের হাতে কলমে কিছুটা একটা শিক্ষা দেওয়ার জন্য যে কাজ করে থাকে, এটা আসলেই খুবই রিমার্কেবল এবং খুবই ইফেক্টিভ। তোমরা পরের স্লাইডটা পয়েন্টটা দেখতে পাচ্ছ, কুপ্রথা ও সংস্কার দূর করে। আমরা জানি গ্রাম্য এলাকায়, যেহেতু আমাদের টপিকটাই গ্রামীণ উন্নয়ন নিয়ে, গ্রামীণ বিভিন্ন সময় কুপ্রথা, কুসংস্কার এগুলো খুব বেশি এক্সট্রিম লেভেলে থাকে। সো এগুলো দূর করার জন্য আমাদের প্রচুর পরিমাণে কি করতে হয়, স্ট্রাগল করতে হয় বা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হয়। সেখানে বিভিন্ন ধরনের কনজারভেটিভ, ধর্মীয় উগ্রবাদী তারা থাকে, তাদের বিরুদ্ধে কাজ করতে হয়। তোমরা জেনে থাকবা যে ফ্যামিলি প্ল্যানিং যে সমস্ত ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছিল 1950-এর দিকে বা 60-এর দশকে, সেগুলো কিন্তু ধর্মীয় বিভিন্ন মূল্যবোধের কারণে আসলে ইফেক্টিভ হয়নি। কিন্তু পরবর্তীতে অ্যাওয়ারনেস বিল্ড আপ, কুপ্রথা, কুসংস্কার দূর করার পর আস্তে আস্তে সেই সমস্ত ইনিশিয়েটিভগুলো বাস্তবায়িত হয়েছিল। পুনর্বাসন, উন্নয়নমূলক কর্মসূচি। পুনর্বাসন বলতে এখানে বিভিন্ন ধরনের যারা অ্যাক্সিডেন্টে বা বিদ্ধ হয়ে যায় বা বিভিন্ন কর্মসংস্থানের অভাব হয়, তাদের পুনর্বাসন করা, এটা হয়ে থাকে। এটা এনজিওর একটা গুরুত্বপূর্ণ সাইড। পরের স্লাইড আমি চলে যাচ্ছি। অ্যাওয়ারনেস বিল্ড আপ অ্যান্ড মোটিভেশন দেওয়া। তোমরা আর একটা দেখবা, সমাজ কল্যাণ। এনজিওর আসলে ঘুরে ফিরে প্রত্যেকটা এনজিওর মূল টার্গেটই থাকে সমাজের কল্যাণ করা বা দেশের কল্যাণ করা। এটা আসলে হলিস্টিক একটা পয়েন্ট, এটা তোমরা সবসময় লিখতে পারবে। গবেষণা, অনেকগুলো এনজিও আছে যেটা অনেক বড় বড় অ্যাকশন রিসার্চ বা ইভ্যালুয়েশন রিসার্চ বা পাইলট প্রজেক্ট রিসার্চ এগুলো করে থাকে। কারণ রিসার্চাররা আসলে গভর্নমেন্টের প্রজেক্টটুকু অনেক সময় রান করতে পারে না, কিভাবে ভালো করে সেই প্রোগ্রামটা ভালো করে রান করা যায়, তার অ্যানালাইসিসটা আগেই করে গবেষণা করে তারপরে আসলে প্রোগ্রামটা ইফেক্টিভলি রান করার জন্য গবেষণার দরকার। এবং অনেকগুলো এনজিও আসলে মেইনলি গবেষণাই চালিয়ে থাকে, বা প্রচুর পরিমাণে তারা গবেষণা করে, এবং গবেষণার সেক্টরটাকে উন্মুক্ত করে দেওয়ার মাধ্যমে কিন্তু তারা দেশ এগিয়ে যেতে পারে বা এনজিও গুলো আরো বেশি ভালো ভূমিকা রাখতে পারে। সো এরকম অনেক এনজিও আছে। ব্র্যাক, তার গবেষণা খাতটা অনেক বেশি স্ট্রং। গ্রামীণ ব্যাংক সে ইটসেলফ, সেও অনেক ধরনের গবেষণা করে থাকে। তো গবেষণা সেক্টরটা আসলে খুব গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবেলা, তোমরা দেখেছো বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ জায়গা, এবং এর মেন ভিকটিমটাই কিন্তু গ্রাম্য এলাকাটা দুর্যোগের। দুর্যোগের কারণে যে সমস্ত গ্রামগুলো এফেক্টেড হয়, তোমরা কিছুদিন আগেও দেখেছো যে বাংলাদেশে বিভিন্ন সময় সাইক্লোন, টর্নেডো, বিভিন্ন ধরনের ম্যানমেড ডিজাস্টার বলতে পারি, আগুন লাগা, এই সমস্ত দুর্যোগগুলো বাংলাদেশ প্রচুর পরিমাণ হয়ে থাকে। সো এই সমস্ত দুর্যোগ থেকে মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের এনজিও তাদের সর্বাত্মক চেষ্টা করে থাকে, বিভিন্ন সাইড নিয়ে তারা কাজ করে থাকে। পরিবার পরিকল্পনা, এনজিওটা এখন, এই সাইটটা এখন বর্তমান সময় এনজিওর পাশাপাশি গভর্নমেন্ট সেক্টরও দেখে থাকে, কারণ গভর্নমেন্টের এই বিষয়ে অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে। সো এনজিও অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ জিওস, গভর্নমেন্টের বিভিন্ন ধরনের সংস্থা, এটা কোলাবোরেশনলি একসাথে কাজ করে থাকে এনজিওর এই সেক্টরটা নিয়ে। নারী উন্নয়ন, উইমেন ফর উইমেন, তোমরা জানো যে, বা বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি বা ব্লাস্ট, এই এনজিও গুলো নারী উন্নয়নের জন্য অনেক ধরনের ভূমিকা পালন করে থাকে, বা নারীদের উন্নয়নের জন্য অনেক ধরনের ইনিশিয়েটিভ তারা নেয়, অনেক ধরনের টেকনিক্যাল বিভিন্ন
গবেষণা প্রকাশ করে বা বিভিন্ন ধরনের প্রকাশনা প্রকাশ করে বা নারীদের কিভাবে এম্পাওয়ার করা যায় সে ব্যাপারে লেখালেখি করে থাকে এই নারী সংস্থাগুলো। ইভেন আমি একটা পিকচার তোমাদের দেখিয়েছিলাম, বাংলাদেশ উইমেন হেলথ কোয়ালিশন, তারা অনেক নারী উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে থাকে। বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তারা যত আরো বেশি স্ট্র্যাটেজিক্যালি এম্পাওয়ার্ড হয়, ডিসিশন মেকিং এ চয়েস ভয়েস রেজ করতে পারে। দ্যাটস ওয়াই নারী উন্নয়নের এই সেক্টরটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা দেখবা শিশু ও যুব উন্নয়ন, এটা আমি অলরেডি বলে ফেলেছি কর্মপরিধিতে। প্রবীণ উন্নয়ন এটাও বলেছি, জনস্বাস্থ্য। এই হলো আজকে আমার স্লাইডটা ছিল, এর মাধ্যমে আমি আমার স্লাইডটা শেষ করতে যাচ্ছি। তোমাদের কোশ্চেনটা নেব একটু পরে, বাট আমি আর একটা জিনিস দেখা যাচ্ছে, তোমাদের বলেছিলাম যে আমার একটা নোট করা আছে এই বিষয়ের উপর, এনজিওর উপর, বা তোমরা যে কোশ্চেনটা আসে বারবার সেটা আমি তোমাদের দেখাতে চাচ্ছি। তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ স্টুডেন্ট? না স্যার, এখনো কিছু দেখছি না। আমি আমার মূল ক্লাসটা শেষ করে ফেলছি। এখন আমি যেটা যাব সেটা হলো তোমার আমার একটা নোট টাইপের কিছু একটা আমি দেখানোর চেষ্টা করছি, লেকচার পিডিএফ। এটা তোমাদের অনেক হেল্পফুল হবে, এখানে আমি কিছুটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মতো এই করতে পারবা। দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট? ক্লাস প্রতিনিধি কিছু দেখা যাচ্ছে স্ক্রিনে? দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার, আপনার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে কিন্তু ফাইলটা এখনো ওপেন হয়নি। ইন্ডেক্স দেখা যাচ্ছে নোট, কিন্তু মেইন নোটটা তো শো করতেছে না না। স্যার, আপনার ফাইলটা এখনো ওপেন হয়নি, শুধু আপনার এটা দেখতেছি। আচ্ছা আচ্ছা, আমি এটা তো আলাদা ফাইল, স্লাইড শেয়ারে হয়তো বা একটু ঝামেলা হয়েছে। একটা মিনিট ওয়েট করো, জাস্ট আমি দিচ্ছি। স্যার আমি রোল কাউন্ট করছি, সেকেন্ড বার যারা জয়েন করছে তাদের, কারণ ফার্স্ট বার তো ক্লাস হয়ই নাই বলতে গেলে, একটা স্লাইড শুধু ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ সমস্যা নাই, ইটস ওকে। এখন কি স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে স্লাইডটা? না স্যার। না এখন এখন তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? স্যার আপনার ইন্ডেক্স দেখাচ্ছে, হ্যাঁ মানে আপনার হচ্ছে ফাইলগুলোর ইন্ডেক্স দেখাচ্ছে, সূচিগুলো দেখাচ্ছে, ফাইল ওপেন হয়নি। এটা হচ্ছে না কেন? আমার মনে হয় এখন দেখা যাচ্ছে না স্টুডেন্ট। জি স্যার। আমি তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম, বা আমার সময় মনে হয় অনেক শেষের দিকে, যেহেতু আমরা ফার্স্ট পার্টে খুব কম আলোচনা করার সুযোগ পেয়েছিলাম, সেকেন্ড পার্টে আমি পুরো স্লাইডে দেখানোর সুযোগ পেয়েছি, এবং তোমাদের স্লাইডের সাথে সাথে যে বিষয়টা এখন দেখাবো সেটা হলো তোমাদের এনজিওর উপর একটা নোট, যেটা তোমরা পড়লে বা যেটা পড়ে তোমরা ভালো একটা নোট তৈরি করতে পারবা, তোমার পার্সোনালিটা রিজার্ভ করতে পারবা সেই বিষয়ের উপর। যেখানে আমি প্রথমে দেখিয়েছিলাম কোশ্চেনটা আসলে এনজিও কাকে বলে, এনজিওর ভূমিকা আলোচনা করো এই বিষয়ের উপর কোশ্চেনটা, এবং কোশ্চেনটা তোমরা হয়তো বা স্লাইডে পেয়ে যাবা, বাট এখানে শুধু আমি অ্যান্সারটা নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্টে আমি যেটা ইনক্লুড করেছি সেটা হলো ভূমিকা। ভূমিকা নিয়ে আমি এখানে দেখিয়েছি তোমাদের যে সমগ্র বিশ্বে এই ভূমিকাটাই কিন্তু আমি ওখানে স্লাইডে নিয়ে এসেছিলাম। এটা এখানে আরো বেশি কিছু আছে, তো ভূমিকাটা তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ। কণ্ঠ শোনা যাচ্ছে স্টুডেন্ট? শেয়ার জি স্যার। আর রেকর্ডিং অপশন কি চালু আছে? রেকর্ডিং অপশনটা? জি স্যার। রেকর্ডিং স্যার অপশন, চালু আছে। রেকর্ডিং অপশনটা চালু আছে? জি আছে স্যার। আচ্ছা, এখানে তোমরা সেকেন্ড যেটা দেখবা, এনজিও অর্থ সংজ্ঞা ধারণা।
সে বিষয়ে আমি অলরেডি স্লাইডও দিয়েছি, কিন্তু এখানে একটু বিস্তর রূপে বর্ণনা রয়েছে বা ভালো করে বর্ণনা রয়েছে যে এনজিও নন গভর্নমেন্ট যার অর্থ বেসরকারি সংস্থা, এই সমস্ত দেশের কোনো না কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়োজিত থাকে, এগুলো একটু ভালোভাবে এখানে দেখানোর চেষ্টা করছি। এবং এনজিও গুলো এদেরকে নন পলিটিক্যাল অর্গানাইজেশনে বলা হয় থাকে, তারা আসলে ডিরেক্টলি কোনো পলিটিক্যাল কাজ করে থাকে না। তারপরে এনজিও গুলো যুব সংগঠন, পর্যটন সংস্থা, এনজিও বিভিন্ন ধরনের হতে পারে। যেমন মনে করো একটা ফিল্ড যদি আমি ধরি, খেলাধুলার ফিল্ড, সেখানে অনেক এনজিও কাজ করে থাকে। সো এনজিও প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, তারাও একটা এনজিওর আন্ডারে কাজ করে থাকে। সো গভর্নমেন্টের বাইরে যে সমস্ত সংগঠন গড়ে ওঠে সবই কিন্তু এনজিও। এখানে আমি প্রামাণ্য সংজ্ঞা দিয়েছি। সাধারণত এনজিওর বৈশিষ্ট্যগুলো আমি এখানে নিয়ে এসেছি। এনজিওর বৈশিষ্ট্যগুলো দেখলে আরো ক্লিয়ার হবে। আরেকবার এটা আসলে আমি স্লাইডে তো আসলে মূল পয়েন্টগুলো নিয়ে আসতে হয়, বিস্তর রূপে আলোচনা করা যায় না। বাট এখানে আমি যে নোটটা তৈরি করেছি এটা তোমাদের আমি দিয়ে দিলে হয়তো তোমাদের বেশি উপকৃত হবা। এখানে আমি ডিটেলস আলোচনা করছি। এটা পড়াইতে গেলে আমার 3টা ক্লাস লাগবে, সো এটা তো অনেক হিউজ। সো আমি এটা তোমাদের দিয়ে দিব, কিন্তু আমি প্রথমে এটা ভূমিকা দিয়েছি এনজিও পুরো একটা। সেকেন্ড যেটা এনজিও সংজ্ঞা আমি আলোচনা করেছি যে এনজিও কি হতে পারে, এনজিও সম্বন্ধে তোমরা ভালো ধারণা যদি পেতে হয় তাহলে এখান থেকে সংজ্ঞাটা পড়বা। তোমাদের সময় হয়তো বা 10 মিনিট সময় আছে, সো আমি একটু দ্রুত যাচ্ছি। এনজিও ধারণা কিন্তু আমি দিয়েছি অলরেডি স্লাইডের মধ্যে। আমি এখানে যেটা দিয়েছি একটু বিস্তর রূপে আর কি বর্ণনাটা একটু বেশি করেছি, ঠিক আছে। এখানে আমি কিছু প্রামাণ্য সংজ্ঞা নিয়ে এসেছি। আমি এখন যেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি সেটা হলো সাধারণত এনজিওর বৈশিষ্ট্যগুলো কি কি। এটা আমি স্লাইডে নিয়ে নেইনি বা স্লাইডে ছিল না। তোমরা 1 নম্বর দেখবা, যেসব সংস্থা বিশ্বব্যাপী, দেশব্যাপী কিংবা বিশেষ অঞ্চলের উন্নয়নমূলক বা সেবামূলক ও শিক্ষামূলক কাজ করে থাকে। সো উন্নয়নমূলক, সেবামূলক ও শিক্ষামূলক কাজ করে থাকে। সেকেন্ড যেটা ছিল, এনজিও গুলো সাধারণত বিদেশি সাহায্য পরিচালিত হয়। ম্যাক্সিমাম এনজিও গুলো কি হয়, ডোনেশন বা স্পন্সরে পরিচালিত হয়। তবে এগুলো সমাজ কল্যাণের বিভাগের রেজিস্ট্রেশন প্রাপ্ত। আমাদের যে এনজিও বিষয়ক ব্যুরো আছে তারা এনজিও এটা করে থাকে। আর সরকারি অনুমোদন নিয়ে এরা কাজ করে। আসলে এনজিও গুলো নিজেরা কাজ করতে পারে না। এনজিওর জন্য কি হতে হয়, তোমার একটা পারমিশন লাগে গভর্নমেন্টের। সো সুতরাং আমরা বলতে পারি সরকারি, বেসরকারি উদ্যোগ, দৃশ্যত বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো এনজিও নামে পরিচিত। যেখানে এই সংখ্যাটা তোমরা যখন পড়বা বা এই স্লাইডটা যখন পড়বা তখন তোমাদের বেশি ক্লিয়ার হবে তোমরা আসলে এই নোটটা যখন পড়বা। এখানে মূল যে আমাদের যে কোশ্চেনটা ছিল, পল্লী উন্নয়নে বা দারিদ্র্য বিমোচনে এনজিওর ভূমিকা, এই কোশ্চেনটাই হয়। সো এটার অ্যান্সারটা আমি এরকম দিয়েছি। ফার্স্ট অফ অল তোমরা কৃষি উন্নয়নটা নিয়ে আসবে, কারণ পল্লী উন্নয়ন আসলে কৃষি উন্নয়ন কি মিন করে। কৃষকরা যদি উন্নত হয়, কৃষকরা যদি সাইন্টিফিক্যালি তাদের কৃষি উন্নয়ন সম্ভব করে, তাহলে কিন্তু পল্লী উন্নয়নটা হয়ে যাবে। সো এনজিও গুলা কি করে থাকে, বিভিন্ন ধরনের কৃষকদের মাইক্রো ক্রেডিট থেকে শুরু করে কৃষকদের যন্ত্রপাতি, সার, বীজ এগুলো দিয়ে থাকে, এবং কৃষকদের বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাহায্য, ট্রেন আপ করা, সবকিছু করে থাকে। তো কৃষি উন্নয়ন এনজিও ছাড়া আসলে অনেকটাই সম্ভব নয়। এনজিও এই সেক্টরে প্রচুর পরিমাণে কাজ করে থাকে বা এ ব্যাপারে নতুন নতুন আইডিয়া জেনারেট করে থাকে। দ্যাটস ওয়াই কৃষি উন্নয়ন সম্ভব এনজিওর কারণেই, বা এনজিও এই ব্যাপারে সাহায্য করে। হ্যাঁ, গভর্নমেন্টের এখানে অনেক ধরনের ইনিশিয়েটিভ রয়েছে এবং অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট এবং এনজিও দুইটা সংগঠন কোলাবোরেশন করে কাজ করে থাকে। দ্যাটস ওয়াই দুইটা সেক্টর অনেক বেশি এগিয়ে যাচ্ছে বর্তমান সময়ে। তো কৃষি উন্নয়ন আসলে গ্রামীণ উন্নয়ন বা দারিদ্র্য বিমোচনের পূর্বশর্ত। দ্যাটস ওয়াই কৃষি উন্নয়ন সম্ভব হলে গ্রামীণ উন্নয়ন সম্ভব হবে, এবং এক্ষেত্রে এনজিও অগ্রগণ্য ভূমিকা পালন করছে। দ্যাটস ওয়াই আমরা এনজিওকে এক্ষেত্রে খুব অবদান রাখতেছে এটা বলতে পারি। সেকেন্ড যেটা, ক্ষুদ্র কুটির শিল্পায়ন। আমরা জানি গ্রামগুলোতে বা পল্লী উন্নয়নের জন্য কুটির শিল্প উন্নয়ন ছাড়া আসলে সম্ভব নয়। এনজিও গুলো এই ব্যাপারে কাজ করে থাকে। দারিদ্র শিক্ষা বিস্তার, দেশের দারিদ্রতা রোধ অথবা পল্লী উন্নয়নের জন্য শিক্ষা বিস্তারের কোনো বিকল্পই নেই। দেখবে এখানে আমি কিছু এনজিওর নাম দিয়েছি, ব্র্যাক, ইউনিসেফ, কেয়ার। এই সমস্ত এনজিও গুলো ছাত্রছাত্রীদের ঘর নির্মাণ, ছাত্রছাত্রীদের মধ্যে বই খাতা কলম বিতরণ, ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের লেখাপড়ার জন্য উদ্বুদ্ধ করা, শিক্ষা ঋণ দিয়া, এগুলো করে থাকে। ব্র্যাকের তোমরা স্যাটেলাইট স্কুল সম্বন্ধে তো জানোই। মানব সম্পদ উন্নয়ন, এনজিওর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তারা মানব সম্পদ উন্নয়ন করতে চায়, মানবের মধ্যে যে সমস্ত কুসংস্কার, কুপ্রথা থাকে তা দূর করতে চায়। এখানে আমি এক্সাম্পল দিয়েছি, যেমন দিয়েছি, তোমরা পড়বা। এগুলো সম্পূর্ণ তো আর দেখানো সম্ভব নয়, নোট তো এটা। মূলধন সরবরাহ, তোমরা যারা ইকোনমিক্সের স্টুডেন্ট তারা হয়তো বা এটা বেশি জানবা যায়। মূলধন সরবরাহ ছাড়া আসলে গ্রামীণ উন্নয়ন বা গ্রামীণ দরিদ্র গোষ্ঠীকে উন্নয়ন করা সম্ভব নয়। সেক্ষেত্রে মাইক্রো ক্রেডিট দিয়ে থাকে এনজিও গুলো, এবং মাইক্রো ক্রেডিটের মাধ্যমে তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সেভিংস বা ভালো ভালো কিছু ইনভেস্টমেন্টের মানে ভালো ভালো কিছু ইনিশিয়েটিভ নিতে পারে। তারা তাদের কৃষিকাজকে আরো এগিয়ে নিতে পারে, বা যেই কাজ করে থাকে সেই কাজটাকে আরো এগিয়ে নিতে পারে, কর্মসংস্থান সৃষ্টি হয়। কারণ এনজিও ম্যাক্সিমাম সময়ে যারা
ইনিশিয়েটিভ ভালো ভালো কাজ করে থাকে, যেমন সেচ প্রকল্প, খাল খনন, পুকুরে মাছ চাষ বা বিভিন্ন বনায়ন, তাঁত শিল্প, ভূমিহীন বর্গা চাষীদের জন্য বিভিন্ন ধরনের বা যে সমস্ত নারীগুলো তাদের উদ্যোক্তা হতে চায়, তাদেরও বিভিন্ন সময় তারা এনজিও ঋণ দিয়ে থাকে। সো কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির জন্য এনজিওর ভূমিকা অনেক বেশি। মহিলা উন্নয়নে এনজিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা আমি পড়াবো, কারণ এটা নেক্সট চ্যাপ্টারে মহিলা উন্নয়ন বা নারী উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করবে। দ্রব্যমূল্যের প্রতিরোধ, এনজিও গুলো এই ব্যাপারে কাজ করে থাকে। বনায়ন, আমরা জানি যে ডিজাস্টার ম্যানেজমেন্ট বা দুর্যোগ মোকাবেলা এবং বনায়ন এই সমস্ত ব্যাপারে এনজিও সদা তৎপর। বড় বড় গ্রিন সেভার্স নামের বড় বড় এনজিও গুলো আসলে এই ব্যাপারে কাজ করে থাকে। ত্রাণ ও পুনর্বাসন কাজ, বিভিন্ন ধরনের বন্যা দুর্গত উপকূলীয় অঞ্চল, সাইক্লোন সেন্টার নির্মাণ, এই সমস্ত কাজগুলো আসলে এনজিও করে থাকে। অ্যাওয়ারনেস বিল্ড আপ বা মাস অ্যাওয়ারনেস বিল্ড আপ এই কাজটা করে থাকে। 11 নম্বর পয়েন্টে তোমরা দেখছো যে জনগোষ্ঠীর মাধ্যমে যারা পশ্চাৎপদ বা ব্যাকওয়ার্ডেড সেকশন, তাদের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে তারা এনজিও কাজ করে থাকে। স্বনির্ভর কর্মী সৃষ্টিতে এনজিও গুলো আসলে অনেক ধরনের শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে বা পুঁজি প্রদানের মাধ্যমে স্বনির্ভর কর্মী সৃষ্টিতে সহায়তা ভূমিকা পালন করে। এনজিও স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। স্বাস্থ্য সেবার মধ্যে তারা আসলে প্রাথমিক হেলথ কেয়ার, পাবলিক হেলথ কেয়ার, বিনামূল্যে ওষুধ বিতরণ, টিকাদান কর্মসূচি, পুষ্টি বিষয়ে জ্ঞান দেওয়া, এগুলো করে থাকে বা পাবলিক হেলথ রিলেটেড কাজ করে থাকে। জনসংখ্যা নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করে, আগে বলেছি। অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন, এনজিও বিভিন্ন সময় রাস্তাঘাট, পুলঘাট নির্মাণ, সেতু ইত্যাদি সংস্কারমূলক বা পানি সরবরাহ বা ইরিগেশন বিভিন্ন বিষয়ে কাজ করে থাকে। সো এই পয়েন্টগুলো আসলে খুব বেশি রিলেটেড টু ইয়োর কোশ্চেন, ঠিক আছে? মানে তোমরা যে কোশ্চেনটা পড়বা যে দারিদ্র্য বিমোচনে অথবা পল্লী উন্নয়নে এনজিওর ভূমিকা, সেক্ষেত্রে এই কোশ্চেনটা একেবারে বেশি রিলেটেড। তোমরা স্লাইড থেকেও পয়েন্ট নিতে পারো, স্লাইডের অন্য অন্য পয়েন্ট আছে, সেগুলো এখানে কিছু নিতে পারো, বাট এই পয়েন্টগুলো অনেক বেশি রিলেটেড। আর এনজিও কিছু সীমাবদ্ধতা রয়েছে, এটা আসলে তোমরা হয়তো বা এটা কোশ্চেন নাও আসতে পারে, বাট তারপর জেনে রাখার জন্য জেনে রাখবা। পয়েন্টগুলো আমি শুধু বলছি। কৃষি উন্নয়নের ব্যাপকতার অভাব, গবেষণার ফলাফল প্রকাশ না করা, অর্থনৈতিক অবস্থা অপ্রবৃত্ত থাকা, বৈদেশিক ধারা পরিবর্তন, কূটকৌশলীর দুর্দশতা, বিকল্প ব্যবস্থা অবহেলিত, বা এনজিও বিভিন্ন সময় তোমরা দেখবা যে তাদের অর্থনৈতিক বিভিন্ন কাজের দিকে বেশি ফোকাস করে। মাইক্রো ক্রেডিট নিয়ে অনেক সময় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে দরিদ্র ব্যক্তিদের আরো দরিদ্র করে ফেলে, বিভিন্ন ধরনের কাজ করে থাকে। আর এটা ছিল হলো গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নের যে ভূমিকা, যে পয়েন্টগুলো আমি দেখিয়েছিলাম তোমাদের স্লাইডে, সেই 16টাও আমি এখানে নিয়ে এসেছি। তোমরা এখান থেকেও কিছু স্লাইড পয়েন্ট নিতে পারবা। বাট আমি যে উপরে যে স্লাইড পয়েন্টগুলো দিয়েছি বা বর্ণনা করেছি, এগুলো গ্রামীণ উন্নয়ন বা দারিদ্র্য বিমোচনে এনজিওর ভূমিকার সাথে খুব বেশি রিলেটেড। তোমরা যেভাবে যেই পয়েন্টটাই নাও না কেন, আমি একটা পয়েন্ট দিয়ে এক্সাম্পল দিচ্ছি। মনে করো গবেষণা, উপরে এই পয়েন্টটা নেই, গবেষণা করে এনজিও, তুমি এটাকে গ্রামীণ উন্নয়নে কিভাবে অ্যাপ্লিকেবল করবা? কারণ এনজিও তোমার পয়েন্টটা থাকবে হলো গ্রামীণ উন্নয়ন বা দারিদ্র্য বিমোচনে এনজিওর ভূমিকা। সেক্ষেত্রে তুমি গবেষণাকে রিলেট করবে এর সাথে, কারণ আমরা দেখি গ্রামীণ বা পল্লীর বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা করে থাকে এনজিও। সেই গবেষণা থেকে তারা রিকমেন্ডেশন তৈরি করে বা তারা সুপারিশ তৈরি করে কিভাবে সেই সমস্যা, স্পেসিফিক সমস্যা, মনে করো গ্রামীণ একটা সমস্যা হলো ডাউরি সমস্যা, তো ডাউরির উপর গবেষণা হলো যে ডাউরিটা আসলে কি কারণে হয়, ডাউরিটা কিভাবে রিমুভ করা যায়, ডাউরির মূল কি কি কারণ হতে পারে, ডাউরির সাথে কি কি এক্সটার্নাল বা ইন্টারনাল ফ্যাক্টর জড়িত থাকে, এই ব্যাপারগুলো গবেষণা করার ফলে যদি যে সমস্ত কারণ উদ্ঘাটিত হয় এবং সেই কারণ কিভাবে রিমুভ করা যায় সাইকোলজিক্যালি এবং অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে সেটা রিমুভ করতে পারে, সে বিষয়ে যদি একটা সুপারিশ তৈরি করে, সেই সুপারিশ যদি এনজিও অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট অর্গানাইজেশন যদি অ্যাপ্লিকেশন করে, তাহলেই কিন্তু গ্রামীণ উন্নয়ন সম্ভব। এরকম সচেতনতা সৃষ্টি একটা পয়েন্ট মনে করো, অ্যাওয়ারনেস বিল্ড আপ বা মাস অ্যাওয়ারনেস বিল্ড আপ, এটা এনজিও দারিদ্র্য বিমোচন বা পল্লী উন্নয়নে কিভাবে এই পয়েন্টটাকে এনজিও কিভাবে রিলেটেড করবা। তোমরা দেখবা যে ম্যাক্সিমাম এনজিও গুলোই ফার্স্ট অফ অল কোনো একটা কর্মসূচি বা পলিসি অ্যাপ্লিকেশনের জন্য ফার্স্ট অফ অল তারা অ্যাওয়ারনেস বিল্ড আপ করে, পিপলদের মোটিভেট করে, এবং তারা চায় যে ওই বিষয়ে যেন মানুষ জানুক, ভালো করে মানুষ জানুক। মনে করো তোমরা টু দ্য ফ্র্যাঙ্ক বিভিন্ন ধরনের পরিবার পরিকল্পনা বা কন্ট্রাসেপটিভ ইউজ বা এই সমস্ত রিলেটেড সেক্সুয়াল এডুকেশন সম্বন্ধে তারা কর্মসূচি নেবে বা প্রোগ্রাম নেবে। ফার্স্টে এই প্রোগ্রামটা অ্যাপ্লিকেশন করলে হয়তো বা গ্রামীণ মানুষ নিবে না বা তারা এটা গ্রহণ করবে না, গ্রামীণ উন্নয়ন সম্ভব হবে না। সো ফার্স্টে তাদের কি করতে হবে, ওই বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, তাদের বিভিন্ন বিষয়ে জানানো হবে বা এটার উপকারিতা কি বা পজিটিভ সাইড কি জানানো হবে। অ্যাওয়ারনেস বিল্ড আপ করার পর যদি আমি সেই প্রোগ্রামটা নিয়ে থাকি, তাহলে কি হবে, সেটা আসলে খুব বেশি ইফেক্টিভ হবে। এভাবে আসলে অ্যাওয়ারনেস বিল্ড আপ করে প্রোগ্রামটা নেওয়া হয় এবং পল্লী উন্নয়ন সম্ভব হয়, এবং এটা এনজিও করে থাকে। এক্ষেত্রে এনজিওর ভূমিকা অনেক বেশি। এভাবে তোমরা আলোচনা করবা, তাহলে তোমরা খুব এইটা পয়েন্টটা কোশ্চেনটা খুব ভালোভাবে লিখতে পারবা এবং ভালো মার্ক ক্যারি করতে পারবা। তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি।
নেক্সট ক্লাসে হয়তো বা আরো দুটো টপিকস রয়েছে আমার এনজিওর উপর। যদি চাও আমি ক্লাস বাড়াইতে তাহলে ওই দুটো নিয়ে আলোচনা করবো, নাহলে স্কিপ করে যাব। আর সেটা হলো গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক, এই দুটো এনজিও এখনো রয়েছে তোমাদের। এনজিওর উপর আসলে 4টা ক্লাস হয়ে গেল, বেশি হয়ে গেল। আর এরপর আমার আরো দুটো টপিকস রয়েছে, নারী উন্নয়ন বা নারী ক্ষমতায়ন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস। এবং লাস্টে ধর্ম নিয়ে একটা টপিকস রয়েছে, এটা আসলে খুব ছোট, ওটা একটা ক্লাসে শেষ হয়ে যাবে ধর্ম। বাট নারী উন্নয়নের জন্য 2টা ক্লাস লাগবে আর এনজিওর জন্য একটা, মোট 4টা ক্লাস লাগবে। হ্যাঁ, শেষ হয়ে যাবে আমার খুব তাড়াতাড়ি। সো ভালো থাকো তোমরা, কোনো কিছু বলার থাকলে বলতে পারো। আল্লাহ হাফেজ।